ধূসর সবসময় রাত করে বাড়ি ফিরে। অফিসে যাওয়ার পর থেকে মাঝে মধ্যে ফিরতে দেড়টাও গড়ায়। পিউরের সঙ্গে আরও একটি মানুষের চোখ ততক্ষণে বন্ধ হয় না, যতক্ষণ না আসছে সে। রুবায়দা বেগম ঘরে থাকলেও সজাগ থাকে। নিস্তব্ধ রাতে বাসার নিচে ধূসরের বাইকের শব্দ, সদর দরজায় লক খোলার আওয়াজ, আর সিঁড়িতে তার লম্বা পথচারণ ওনাকে নিশ্চিত করে ছেলেটা ফিরছে। রুবায়দা যখন বুঝতে পারেন ছেলের আগমন, তখন নিশ্চিন্তে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। অথচ আজ ঘড়ির কাঁটায় 2টো পার হলো, ধূসর আসার নাম নেই। রুবায়দা বেগমের চোখ লেগে আসতে আসতেও ঘুম ছুটে গেল। ছেলেটা যে বাইরে এমন এমন কাজ করে, বিপদ সর্বদা সঙ্গে নিয়ে ঘোরে, উল্টোপাল্টো কিছু হলো না তো? ছটফট মন নিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করলেন তিনি। এর বেশি সইতে পারলেন না। পাশ ফিরে ঘুমান্ত আফতাবকে দেখলেন একবার ভাবলেন ডাকবেন ওনাকে, পর মুহূর্তে থেমে গেলেন। সারাদিন খাটাখুটনির করে একটু ঘুমাচ্ছে, থাক বরং। তিনি নিজেই ফোন উঠিয়ে চললেন বারান্দায়। কল দিলেন ধূসরকে। লাগাতার কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। রুবায়দা বেগম ভর করে বলেন, হ্যাঁ রে ধূসর, তুই কোথায়? এত রাত হয়ে গেল। ওপাশ থেকে জবাব এলো, আন্টি আছি ইকবাল। পথিমধ্যে আটকে গেল কথা। রুবায়দা অবাক হয়ে বলল, ইকবাল, তোমার কি এখনও পার্লামেন্টে? না আন্টি, আমি আমার বাড়িতে। তাহলে ধূসর কোথায়? ধূসর এখানে আমাদের বাড়িতে ওয়াশরুমে গিয়েছে। রুবায়দা বিচলিত হয়ে বলে, ও ফিরবে না আজ? কিছু কি হয়েছে বাবা? সত্যি করে বলো তো আমায়। না না আন্টি, কিচ্ছু হয়নি। আসলে দু বন্ধু মিলে অনেক দিন আড্ডা দেই না তো, তাই। রুবায়দা মেনে নিলেন। শান্ত হয়ে বলেন, ও আচ্ছা ঠিক আছে। খেয়েছো? জি। ও বের হলে আপনাকে কল করতে বলবো। না থাক, বিশ্রাম নিক, আমি রাখি বরং। আচ্ছা ইকবাল, তুমি বাসা আসছো না কেন বাবা? ধূসরের সঙ্গে একদিন চলে এসো। জি আন্টি, আসবো। আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ইকবাল লাইন কেটে ঠোঁট ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেল। ধূসর আজ বাড়িতে যাবে না, গোদ হলো এখানে থাকবে। সেও কিছু বলেনি। এতবার ফোন বাজলো, ধরলও না। শেষমেশ তাকে রিসিভ করতে হয়েছে। ধূসরের ফোন মুঠো নিয়ে কিয়ৎক্ষণ চেয়ে রইল ইকবাল। আচমকা একটা দুষ্টবুদ্ধি উদয় হলো মাথায়। ফোনের প্যাটার্ন তার আয়ত্তে। এই সুযোগে পিউকে একটা মেসেজ পাঠাবে নাকি? হ্যাঁ পাঠাক। লিখবে, আই লাভ ইউ জান, তোমাকে ছাড়া আমি বাঁচব না। বাঁচতে হলে একসঙ্গে বাঁচব, মরতে হলে একসঙ্গে মরব। আমাকে ছেড়ে যেও না প্লিজ জান। ইকবাল এক এক করে বাক্য সাজালো। এখন এটাই টাইপ করে পিউকে পাঠাবে। মেয়েটা বুঝবে ধূসর পাঠিয়েছে। তখন যত রাগ সব বরফের ন্যায় গলে যাবে। এর মান অভিমানের পালা দেখতে দেখতে সে ক্লান্ত। ইকবাল সতর্ক চোখে একবার বারান্দার দিক দেখে নেয়, পাছে ধূসর এসে পড়ে। তারপর প্যাটার্ন টেনে খোলে। হোম স্ক্রিনে মুহূর্তের মধ্যে ভেসে ওঠে পিউরের জ্বলজ্বল একটা ছবি। বহু আগে ছোট্ট পিউ, পরনে কালো গাউন। ছবিটা গত কয়েক বছরে বদলানো হয়নি। ঠিক এই কারণে ধূসর কাউকে ছুঁতে দেয় না ফোন। পিউরে ঠোঁট ভর্তি উল্লাস। হাসিটা ইকবালের ভিতরটা নাড়িয়ে দিল। বিবেকে বলল, না, এটা করা ঠিক হবে না ইকবাল। এতে পিউকে ঠকানো হবে। মেয়েটা আবার আশায় বুক বাঁধবে। তার চেয়ে যার বলার সেই বলুক। ইকবাল আর ইনবক্স অবধি গেল না। ফোন অফ করে বিছানার উপরে ছুঁড়ে মারল। তিথিবিরক্ত সে গিয়ে দাঁড়ালো বারান্দার দরজায়। ধূসর মেঝেতে বসে, পিঠ দেওয়ালে ঠেকানো, এক পা ছড়ানো, অন্য পা ভাঁজ করা। ঠোঁটের ফাঁকে সিগারেট জ্বলছে, বড় আয়েশ করে টান দিচ্ছে সেখানে। ইকবাল ভুরু কুঁচকে দেখল কিছুক্ষণ। থমথমে গলায় বলল, আন্টি ফোন করেছিলেন? উত্তর নেই। ইকবাল অপেক্ষা করল ক্ষণকাল।
ছেলেটা নিশ্চুপ। শেষে ছোট্ট শ্বাস ফেলে সে নিজেও দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল পাশে। পকেট থেকে সিগারেট তুলে ঠোঁটে পড়ল। লাইটটা দিয়ে আগুন জ্বালাতে বলল, বাড়ি যাবি না? ধূসরের জবাব না। কয়দিন দূরে সরে থাকবি? ধূসর নিশ্চুপ। ইকবল ধোয়া আকাশে উড়িয়ে বলল, একবার ওকে বোঝানোর চেষ্টা করলি না? সবটা পরিষ্কার করে বললিও না যে ও যা ভাবছে ভুল ভ্রান্ত। তাহলে কি করে আশা করছিস এত কিছুর পরও তোর সাথে লুতুপুতু করবে? ধূসর চোখ রাঙিয়ে তাকালো। ইকবাল দাঁত কেলিয়ে বলল, ভাবছিলাম তোর ফোন থেকে পিউকে আই লাভ ইউ লিখে মেসেজ পাঠাবো। ধূসর চকিতে তাকিয়ে বলো, পাঠিয়েছিস? ইকবাল মুখ গোমড়া করে বলল, না। পর মুহূর্তে যেতে বলল, কিন্তু তুই এরকম চুপচাপ থাকলে আমি ঠিক পাঠিয়ে দেব কিছু একটা। আই লাভ ইউ না হোক, অন্য কিছু দেব। লিখব যে আমি আরেকজনকে ভালোবাসি, তার সাথে আজ আমার বিয়ে। ধূসরের উষ্ঠদয় বেঁকে এলো এক পাশে। হাসতে দেখে ইকবাল নাক ফুলে বলল, তুই হাসছিস ধূসর? অ্যাম আই জোকিং উইথ ইউ? ধূসর তার রাগটুকু পাত্তা দিল না। শান্ত গলায় বলল, কাল পিউরের পরীক্ষা শুরু হচ্ছে, সেটা আমিও জানি। হলে যাবি না একবার? ধূসর ভাবনায় মিলিয়ে গেল। জবাব না দেওয়ায় খেপে গেল ইকবাল। ধুস শালা, সিগারেট আমার রাগ পড়ছে না, যাই মদ নিয়ে আসি। সে উঠতে গেল, ধূসর থামিয়ে দেয়। পুরুকণ্ঠে নিষেধ জানায় না। ইকবাল দমে গেল। এক টান বসানো সিগারেট ফেলে দিয়ে বলল, শালা আমার কপালটাই খারাপ। এত সহজ সরল মানুষের কপাল এমন। ঘাড় তারা বন্ধু জুটলে কেন আল্লাহ একটা ভালো ছেলে দিতে মাথায় তুলে রাখতাম। আরও নানান কিছু বক বক করে সে, সবটা ধূসরকে উদ্দেশ্য করে। অথচ এসবে মন নেই ছেলেটার। সে ভাবছে, ভীষণ ভাবছে দুপুরে পিওর আচরণগুলো। যতবার ভাবছে কপিত হচ্ছে যন্ত্রণা। বুকটা ভেঙে আসছে। ধূসর চিবুক শক্ত করল। আধপোড়া সিগারেটের মাথাটা দিকচিয়ে থাকলো কিছু সময়। আচমকা সেটাকে চেপে ধরল হাতের তালুতে। ইকবাল চমকে গেল, বিস্মিত তার কাণ্ড। উদ্বেগ নিয়ে ছাড়িয়ে নিল হাত। কি করছিস কি? ধূসর জবাব এলো না। সে অনবহিত নেত্রে তাকালো দূরে দালান কোঠার দিকে। ইকবাল সিগারেটের ওটাও ফেলে দেয়। উঠে গিয়ে ফার্স্ট এজ বক্স আনে। পুড়ে গেছে জায়গাটা, লাল হয়েছে, ফোসকা পড়বে হয়তো। ইকবাল ক্ষততে বার্নের মলম লাগাতে লাগাতে বলল, জীবনটা ছেলে খেলা নয়। তেজ নিজের সঙ্গে না দেখিয়ে শান্ত হ। যার জন্য এসব করছিস তাকে বোঝা। বাচ্চা মেয়ে পালতে গিয়ে নিজেও বাচ্চা হয়ে যাস না। লোকে নির্বোধ বলবে বুদ্ধিহীন লোক, ভবিষ্যতে নেতা হতে এসেছে। হাসবে তোকে নিয়ে, সাথে আমাকেও টানবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে বলবে, ওই দেখ একটা গাধার বন্ধু যাচ্ছে। তখন আমি মুখ লুকাতে ড্রেনে লাফ দিতে পারবো না। সরি। ধূসর বিতৃষ্ট কণ্ঠে তাকালো। মৃদু ধমকে বলল, মুখটা বন্ধ রাখবি, যা ঘুমা গিয়ে। আর তুই? আমি ঠিক আছি। আমি তো বলিনি আমি ঠিক নেই। তুই এখানে বসে থাকলে আমিও থাকবো। এই বলে বসলাম, তুই না উঠলে নড়ছি না। ধূসর হতাশ দম ফেলল। উঠে দাঁড়িয়ে বলল, আয়। ইকবাল হেসে রওনা করলো পেছনে। ধূসর রুমে ঢুকে শুয়ে পড়ল বিছানায়। সিলিংয়ের দিকে চেয়ে আওড়ালো। 27 বছরের এক যুবক বিধ্বস্ত এক 17 বছরের কিশোরীর প্রেমে। বলতে বলতে থেমে গেল। ইকবাল মিটিমিটি হেসে বলল, পরেরটুকু আর উচ্চারণা করিস না ভাই, তোর মতো নিরামিষের মুখে মানাবে না। ধূসর কটমটো করে বলল, চুপ কর। ইকবাল বলল, উচিত কথার ভাত নেই। রাতে এক ফোঁটাও ঘুমালো না পিউ। চোখের সামনে বই মেলে রাখলেও সামান্য অক্ষর পড়েনি। ধূসর ফিরেনি সে জানে। রুবায়দা বেগমের মতো ছটফট করলেও সে ফোন করতে ব্যর্থ। ইকবাল থেকে খোঁজ নিয়েছে অবশ্য। যখন শুনল ধূসর আসবে না বাড়িতে, মেয়েটা আবার কেঁদেছে, দোষারোপ করেছে নিজেকে।
তার ওসব বলা উচিত হয়নি। ধূসর ভাই কষ্ট পেয়েছেন, সে তো ওভাবে বলতেও চায়নি। জিভ খসে বেরিয়ে এসেছে। বেহায়া তো একা একা সমস্ত কষ্ট বুকের মধ্যে পুষে রাখতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিল সে। প্রথম পরীক্ষার দিন, অথচ পিউর মধ্যে নার্ভাসনেস নেই, না আছে চিন্তা কি লিখবে, কি করবে, প্রশ্ন কেমন হবে, কমন পড়বে কি না, স্বল্প দুশ্চিন্তা অবধি এলো না মাথায়। তার মন যে অন্য কোথাও, যে মানুষের পায়ের নখ থেকে মাথার চুল অবধি ধ্যানমগ্ন। ধূসরের নামে তার ভিতরে অন্য কিছু প্রভাব পড়তে পারে। পিউ কোনো রকম ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে ওয়াশরুম থেকে বের হলো। পরীক্ষা 10টা থেকে শুরু। প্রতিটা পরীক্ষার আগে রাতে ফাইল গুছিয়ে প্রস্তুত থাকতো সে, অথচ আজ কিচ্ছু করেনি। এতটা উদাসীন কেউ হয় না বোধ হয়। পুষ্প নাস্তা রেখে গেছে টেবিলের ওপর, তার প্রিয় চিকেন স্যান্ডউইচ, অথচ সে ফিরেও দেখল না। খিদে নেই। স্কেল, পেন্সিল, কলম সব একে একে ফাইলে গোছানোর সময় ঘরে ঢুকলো সাদীপ। পিউ শব্দ পেয়ে তাকালো। সাদীপ বলো, বের হচ্ছিস? প্রিপারেশন ভালো? পিউ মৃদু কণ্ঠে জানালো। ওই আর কি। সাদীপ জিভে ঠোঁট ভেজালো। কয়েকদিন ধরে পিউয়ের চুপসে যাওয়া লক্ষ্য করেছে। একই গাড়িতে এসেছে সেই দিন, অথচ সারা রাস্তায় পিউরের কথা ফোটেনি। নাস্তার টেবিলে পায় না, ঘর থেকে বার হয় না, দুষ্টুমি করে না, ছোটে না বাড়িময়। পিউকে এতটা নির্জীবিত তার সহ্য হয় না, একটুও না। এই চঞ্চলতার জন্য তার প্রিয় চশমাটা ভেঙেছিল। কত কি বকলো সেই দিন, অথচ এখন এখন বলতে ইচ্ছে করছে, আমি ওরকম আরও কয়েকশো চশমা তোর পায়ের তলায় বিছিয়ে দিই। পিউ তুই ছোট, ভেঙে টুকরো টুকরো করে ফেল, তবুও এমন চুপ করে থাকিস না, কষ্ট হয় আমার। কিছু বলবেন ভাইয়া? সাদীপের ধ্যান ছুটল, নড়ে চড়ে বলল, না, ভাবছিলাম তুই বের হচ্ছিস যখন তোকে এগিয়ে দিই। পিউ ছোট্ট করে বলো, দরকার হবে না, পারবো যেতে। জানি পারবি। আমি এগিয়ে দিলে সমস্যা? না, তা কখন বললাম? তাহলে চল। পিউ হার মানল। ফাইল বুকে চেপে বের হতে নিল। সাদীপ বলল, চুল আশ্রাবি না? পিউ চুলে হাত বোলালো। অনিশ্চিত কণ্ঠে বলো, আশ্রাইনি। সাদীপ মনস্তব নিয়ে তাকালো। পিউ মলিন হেসে বলো, খেয়াল করিনি আসলে। তারপর আয়নার সামনে দাঁড়ালো গিয়ে। আশ্রানো তো দূর, সে যে মিনা বেগম চুল বেঁধে দিয়েছিলেন, তারপর আর হাতই দেয়নি, কোনো রকম খোপা করে রেখেছিল। পিউ তাড়াহুড়া করে ঝুঁটি বাঁধল। পুরোটা সময় চেয়ে থাকলো সাদীপ। এমন অগোছালো তো পিউ নয়, বরং দিনের মধ্যে 100 বার আয়না দেখে, সাজগোজ করে। কি হয়েছে ওর? ওকে এত অচেনা লাগছে কেন? চলুন। সাদীপ ফোঁস করে এক শ্বাস ফেলে বলো, আয়। পুষ্প নাস্তা খেয়ে বসেছে সোফায়, ফোন নিয়ে মেসেঞ্জার অন করতেই দেখলো পিউ নামছে। বোনকে দেখে ফোন রেখে দিল। উঠে এসে জিজ্ঞেস করলো, নাস্তা খেয়েছিস পিউ? পিউ মাথা ঝাঁকায়, বোঝায় খেয়েছি। মেয়ের উপস্থিতি টের পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মিনা। উদ্বিগ্ন কণ্ঠে বলেন, হ্যাঁ রে মা, প্রস্তুত ভালো তো? একদম। ভাববি না কেমন প্রশ্নপত্র পেয়ে আগে 3 বার দুরূদ পড়বি, তারপর বিসমিল্লা বলে শুরু করবি লেখা। সব নাম্বার একটু একটু করে টাচ করবি, কিচ্ছু যেন বাদ না পড়ে। ঠান্ডা মাথায় লিখবি, তাড়াহুড়া দরকার নেই। আর প্রথম পৃষ্ঠা কাটাকাটি করবি না একদম। পিউ মাথা কাত করল। বলো, মিনা বেগম অসহায় নেত্রে পুষ্পর দিকে চাইলেন। প্রতিটা পরীক্ষায় তিনি এইসব বলেন। মেয়েটা রেগে যান, ঘ্যান ঘ্যান করে আর বলে, আম্মু আমি এসব জানি, মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে, আর বলতে হবে না। অথচ আজ হুহা ছাড়া জবাব নেই। পরিবারের সবাই টুকিটাকি পরামর্শ দিল পিউকে। তার হাস্যহীন মুখ দেখে বলল, ঘাবড়ে না যেতে, ভালো হবে সব। পিউ সবেতে শুরু মাথাটা নেড়েছে। রুবায়াদা বেগম নিচে নেমে এলেন তখন, হাতে মুঠোফোন। পিউকে দেখে বলেন, পরীক্ষা দিতে যাচ্ছিস?
তিনি হেসে এগিয়ে এলো, মাথার পিঠে হাত বুলিয়ে বললেন, যা, খুব ভালো হবে, দোয়া করি। পিউ ম্লান মুখে হাসলো, নিশ্চল চোখে চেয়ে দেখল রুবাদাকে। মনে মনে অভিমানী কণ্ঠে বলল, ধূসর ভাইয়ের বউ হিসাবে আমায় ভাবলে না কেন মেজমা? ভাবলে কি খুব ক্ষতি হতো? আমি সেরা বৌমা হয়ে দেখাতাম তোমায়। যা, তাহলে দেরি হয়ে যাবে আবার। পিউ নিজেকে সামলে হাঁটতে গেল। রুবায়দা বেগম পেছনে পুষ্পকে বলেন, ও পুষ্প, তোর কাছে মারিয়ার ফোন নাম্বার আছে? যত্র থেমে গেল সে। পুষ্প বলল, আছে। হঠাৎ ওর নাম্বার দিয়ে কী করবে? একটা ফোন করতাম, কবে ঢাকায় ফিরছে শুনতাম আর কি। হ্যাঁ, দিচ্ছি। পিউ বেদানর্থক ঢোক গেলে খণ্ড বিখণ্ড হয় বক্ষস্থল। রুবায়দা বেগম মারিয়ার প্রতি গদগদ ভাব, শ্বাস প্রশ্বাস ভারী করল ফের। মেনে নিতে পারল না। পাড়ার কথাও তো নয়। মেজমা কেন মারিয়ার নম্বর খুঁজছে তার আন্দাজ করতে খুব একটা অসুবিধে হয় না। নিশ্চয় অতি শীঘ্রই ওনাদের বাড়িতে প্রস্তাব পাঠাবেন বিয়ের। আর তারপর ধুমধাম করে ধূসর ভাইয়ের বউ বানিয়ে তুলে আনবেন ঘরে। পিউ এর বেশি ভাবতে পারে না। এক পৃথিবী যন্ত্রণা গলা চেপে ধরল। সাদিপ বলল, কি হলো, চল। পিউ খুব কষ্টে পা বাড়ায়। বিবশ হয়ে আসছে দু চোখ। একটু বিছানায় শুয়ে কাঁদতে পারলে ভালো হতো। সাদিপ তাকে নামিয়ে দিল গেটের বাইরে। হাসি মুখে অল দ্য বেস্ট জানালো। পিউ কান দিয়ে শুনল, তবে খেয়াল করেনি, উত্তরেও দেয়নি। আস্তে ধীরে হেঁটে ঢুকে গেল ভিতরে। অন্য মনস্কতার বাইরে টানানো সিট প্ল্যান অবধি দেখেনি। কোন দিকে হাঁটা দিয়েছে নিজেও জানে না। দুবার এগোতে একজন পেছন থেকে ডাকলো, ভাবি। পিউ ফিরল না। ডাকটা আবার এলো। আগের মতোই বলল, পিউ ভাবি শুনছেন? এবার থামলো মেয়েটা, ঘুরে তাকালো। এতদিন বাদে একটা স্বল্প পরিচিত চেহারা দেখে কপাল কোঁচকালো। সেই ছেলেটা না, কয়দিন আগে খাবার দিয়ে গিয়েছিল যে? হ্যাঁ, সেই তো। পল্লব এগিয়ে আসে, হেসে শুধায়, কেমন আছেন? অন্য সময় জবাব তৎপর দিল, আজকে এই জবাব পিউরের দুর্বোধ্য ঠেকল। সে কি ভালো আছে? এক বিন্দু ভালো নেই। অথচ বলো ভালো। আপনি? এই তো এলাম। আপনি সিট প্ল্যান দেখলেন না? বসবেন কোথায়? পিউরের হুঁশ এলো। গোটানো ভুরু মিলিয়ে গেল। সতর্ক কণ্ঠে বলো, ও হ্যাঁ, ভুলে গিয়েছি। দেখার জন্য এগোতে মৃণাল বলল, দেখতে হবে না, আমি দেখেছি। দোতলায় ক্লাস, জানালার পাশে 6 নম্বর বেঞ্চে। পিউ অবাক হয়ে তাকালো। মৃণাল নর্মকণ্ঠে বলল, আপনার যাতে কষ্ট করতে না হয় তাই আর কি। কে বলেছে আপনাকে এসব করতে? ভাই বলেছে। পিউ আশাহত শ্বাস টানে। জানে অজ্ঞাত ভাইয়ের পরিচয়। জিজ্ঞেস করলো ছেলেটা বলবে না, তার যে মুখ খোলা বারণ। ওদিকে পরীক্ষা দেরি হচ্ছে, মনটা বিষাদে ভরা। সে ছোট করে বলল, ধন্যবাদ ভাই, আসি। ঘুরে হাঁটতে গেলে মৃণাল উঁচু কণ্ঠে বলল, কোনো সমস্যা হলে জানাবেন ভাবি। আপনার পরীক্ষা শেষ না হওয়া অবধি ভাই আমাকে নড়তে বারণ করেছেন। পিউ মহা বিরক্ত হলো, তবে হ্যাঁ না কিচ্ছু বলে না। কোন চুলোর ভাই? আবার তার চামচা। সে মরছে নিজের জ্বালায়। তানহা আর পিউরের রোল নাম্বার আগে পড়ে, তাই বেঞ্চও সামনে পিছনে পড়ে। পিউ এসে বসতে সে বই বন্ধ করে ঘুরে তাকালো। একটু হেসে বলো, কেমন আছিস? পিউ ক্লান্ত চোখে তাকাতে মুখ কালো করে বলো, সরি। পড়েছি সব। পিউ দুদিকে মাথা নাড়ে, বলে, যা আগে পড়েছিলাম সেই ভরসায় আসছি। জানি না কি করব। কিছু না পারলে আমি তো আছি, ভাবিস না। পিউ নিরুত্তর। তানহা ভাবলো একবার কালকের ব্যাপারে জিজ্ঞেস করব, ধূসরের সাথে কথা টথা হয়েছে কি না। পরক্ষণে থেমে গেল। ঠিক করলো একেবারে পরীক্ষা শেষে শুনবে না হয়। তখনই দুজন ইনভিজিলেট কক্ষে ঢুকলেন। পরীক্ষার্থীরা তটস্থ হয়ে বসল। একজন বইপত্র জমা করতে বলেন টেবিলের ওপরে। সবাই একে একে উঠে বইপত্র নোট রেখে এলো।
পিউরে যেতে হয়নি, বই তো আনিনি সাথে। তারপর ঘন্টা বাজলো, আস্তে ধীরে পরীক্ষা শুরু হলো। হলে পড়ল কড়াঘাট, ঘাড় অবধি ঘোরালো গেল না। পিউ প্রথম দিকে ভালোই লিখছিল, হঠাৎ মাথা এলোমেলো হয়ে পড়ে। গত 7টা দিনের কথা একে একে ভেসে ওঠে চোখে। মন নেতিয়ে গেল, হৃদয়ে বইল সুনামি। ধূসর ভাই, মারিয়া, তার ধূসরকে আগলে পেঁচিয়ে ধরা সেই দৃশ্য। রুবায়দা বেগমের প্রতিটা কথা তীক্ষ্ণভাবে কানে বাজে, চোখে লাগে। পিউরের হাত থমকায়, অদর কেঁপে ওঠে, মাথা চক্কর দেয়, কান্না পায়। যা পড়ছিল, যা পারত তাও ভুলে বসে। প্রথম 2টো পৃষ্ঠা ভর্তি করে লিখেছিল, আর পারছে না, চলছে না হাত। বাকি সব পাতা সাদা পড়ে থাকে, ঝিমিয়ে যায় মস্তিষ্ক। তৃতীয় আসে স্মৃতিশক্তি। কারো থেকে সাহায্য নেওয়ার উপায় নেই। পিউ অসহায় হয়ে বসে থাকে, দুহাতে মাথা চেপে ধরে, চেষ্টা করে, খুব চেষ্টা। স্নায়ু প্রতিটি কোষ যেন বিশ্রামে, সাড়া দেয় না তারা। ধূসর ভাই আমায় ভালোবাসে না, তিনি মারিয়ার, আমার নয়। এমন শত শত স্লোগানে ভরিয়ে ফেলে উল্টে। সবটা গরমিল হয়ে যায়, আশাহত হয়ে ভগ্ন হৃদয়ে বসে থাকে সে। 2 ঘন্টা পার হয়, অথচ পিউ লিখেছে কেবল 2 পাতায়। পরীক্ষা শেষ হওয়ার আগেই সে উঠে খাতা জমা করে দিল। তানহা লেখা থামিয়ে তাকিয়ে থাকলো। স্যার প্রশ্ন করলেন, লেখা শেষ? তার ছোট জবাব, অসুস্থ লাগছে। তারপর বেরিয়ে গেল। বলতে গেলে সাদা পাতা জমা করেছে, ফেল আসবে নিশ্চিত। আর এই পরীক্ষা উত্তীর্ণ না হলে ফাইনালেও বসতে পারবে না। পিউর বুক তোলপাড় করে, কান্না পায়, কোথায় আর দাঁড়ায় না। মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে গেট থেকে বের হলো। সূর্যের কড়া আলো মাথার উপর দিয়ে পিউ হাঁটতে থাকে। চোখ ফেটে উপসে আসে বিশ্রামহীন জল। আগেভাগে বেরিয়ে আসা বাড়ির গাড়ি পৌঁছায়নি। সে ঠোঁট ভেঙে নিঃশব্দে কাঁদছে। আশেপাশে অনেকেই কৌতূহল নিয়ে চেয়ে দেখে। কোথায় যাচ্ছে, কোনো দিকে যাচ্ছে, কিচ্ছু জানে না পিউ। আগের যন্ত্রণাগুলো কি যথেষ্ট ছিল না? আজ যে সাথে যোগ হয়েছে আরও। এখন পরীক্ষা খারাপ করলে বাড়িতে কি জবাব দেবে? পিউ দিক বিদিক খুঁয়ে ফেলল। উল্টো দিক থেকে ধেয়ে আসে গাড়িগুলোকে হঠাৎ মনোযোগ দিয়ে দেখল। জীবনে এই অল্প দিন নিরূপণ মনে করে তৎক্ষণাৎ কঠিন এক সিদ্ধান্ত নিল। বেঁচে থাকলে ধূসর ভাইয়ের সংসার দেখতে হবে, মুখোমুখি হতে হবে আরও অনেক কুৎসিত পরিস্থিতি। সে পারবে না, সে যে শক্তিহীন, দুর্বল। তার চেয়ে আজ মরে যাবে, চাকার পৃষ্ঠে হয়ে রাস্তায় পড়ে থাকবে। তার ছোট্ট মস্তিষ্ক সেই ক্ষণে ভরে গেল উদ্ভট চিন্তায়। পিউ চোখ মুছল, ফাইলটা পড়ে পায়ের কাছে, মুখ শক্ত করে ফুটপাথ থেকে ব্যস্ত রাস্তায় নামল। এক একটা গাড়ি প্রবল বেগে যাচ্ছে, পাশ কাটালে উড়ে উঠছে চুল, স্কার্ফ। খানিকক্ষণ পর অপর দিক থেকে ছুটে আসে বাস। কি মারাত্মক গতি তার! পিউ দাঁড়িয়ে থাকলো, চোখ বুজে, দাঁত খিচে। বাস কাছাকাছি আসা মাত্র লাফ দেবে সামনে। ড্রাইভার ব্রেক কষার সময় পাবে না, ওপর দিয়ে চলে যাবে তার। বাঁচারও সম্ভাবনা থাকবে না তাহলে। বাস কাছাকাছি এলো। পিউ উদ্ভ্রান্তের মতো ঝাঁপও দিল, কিন্তু পড়ার আগে পিছন থেকে হাতটা টেনে ধরল একজন। চমকে তাকালো সে। মারিয়া, আটকে বলো, কি করতে যাচ্ছিলে পিউ? পিউরের অচল মস্তিষ্ক সময় নেয় বুঝতে। যখন সম্মতি ফিরল, মারিয়াকে দেখতেই দাউ দাউ করে জ্বলে উঠল। মনে হয় এই মেয়ের জন্যই ধূসর ভাই তার হয়নি। মারিয়া বড় বড় চোখে তাকিয়ে উতলা হয়ে তাকে টেনে আনলো কাছে। উৎকণ্ঠা হয়ে বলল, এই পিউ, তোমার কি হয়েছে? আর একটু হলেই মরে যেতাম, মুক্তি দিতাম তোমাদের, তাই তো? মারিয়া বুঝতে না পেরে বলল, কি বলছো? কিসের মুক্তি? পিউ হাতটা ঝাড়া মারল অমনি। ক্ষুব্ধ কণ্ঠে বলল, নাটক করো না মারিয়া আপু,
তোমার জন্য আজ আমার এই অবস্থা। কেন এরকম করলে আমার সাথে? এর থেকে গলা টিপে মেরে ফেললে তাও ভালো হতো। শেষ দিকে কণ্ঠ ভেঙে এলো তার। মারিয়া হতবাক হয়ে বলল, মানে আমি কি করেছি পিউ? জেনে বুঝে তোমার কোনো ক্ষতি আমি করতে পারি? পারো, অবশ্যই পারো। পারো বলেই এসব করলে। আমার জীবন থেকে আমার খুশিটুকু ছিনিয়ে নিলে তুমি। মারিয়া কিছু বলতে ধরে পিউ আগে হাত জোর করে বলে, দয়া করো মারিয়া আপু, তুমি বা ধূসর ভাই কেউ আমার ধারের কাছে এসো না। একটু রেহাই দাও, শান্তি দাও আমায়। ধুলোর ওপর পড়ে থাকা ফাইল তুলে কদম ফেলল সে। মারিয়া মূর্তি বনে থাকলো। মেয়েটা কি বলল, কেন বলল, আদতে কিচ্ছু বোঝেনি। পিউ শ্রান্ত ভীষণ, শরীর চলছে না। বাড়িতে ঢুকে কেউকে চোখে পড়েনি। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে, তাছাড়া সব নিরিবিলি। ভালোই হলো এত আগে চলে আসা। কত রকম জবাবদিহি করতে হতো না হলে বেঁচে গেল তার থেকে। পিউ সোজা রওনা করলো কামরায়। কান্না পাচ্ছে খুব, হাঁসফাঁস করে কেঁদেও ফেলল। টেবিল থেকে খাতা কলম নিয়ে বসলো বিছানায়। আতশোয়া হয়ে এক হাতের ওপর খাতা রেখে লিখতে শুরু করলো। ধূসর ভাই, আপনি এই পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর ব্যক্তি। আমি কেন আপনার প্রেমে পড়তে গেলাম বলুন তো? মাদকের মানুষ এতটা আসক্ত হয়নি যতটা আপনার প্রতি হয়েছি আমি। ফেলে আসা 3টি বছর সাক্ষী, প্রতিটা মুহূর্ত বড় যত্নে বুকের মধ্যে আপনাকে পুষেছি। নিজের বড় হওয়ার সাথে বিরোধ করেছি আপনার প্রতি আমার অনুভূতিদের। আর সেই আপনি আমার পায়ে ঠেলে মারিয়া আপুকে বিয়ে করবেন, ওনার সাথে ঘর বাঁধবেন। মেজো মাও তো আমাকে ভালোবাসে না, সারাক্ষণ মা মা বলে। আম্মু বকার থেকে আমাকে বাঁচায়, অথচ আমার মতো একটা মূল্যবান জিনিসের পাশে আমাকে ভাবলেন না উনি। ভাবলেন মারিয়া আপুকে। কেন? আমি কি খুব খারাপ বউ হতাম না? আপনাদের কাছে উজাড় করে দিতাম নিজেকে। তাহলে কেন উনি আপনার সাথে মারিয়া আপুর বিয়ে ঠিক করলেন ধূসর ভাই? সত্যি কি আপনি ওনাকে পছন্দ করেন, আমাকে নয়? মেজো মা জিজ্ঞেস করেছিলেন আমাকে আপনার পাশে মারিয়াকে মানাবে কি না। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম না, মানাবে না। আমার ধূসর ভাইকে আমার পাশে ছাড়া কারো পাশে মানাবে না, কিন্তু পারিনি। আমার এই না পারার পিছনে আপনি দায়ী। কেন আমায় ভালোবাসলেন না ধূসর ভাই? আমাকে কি ভালোবাসা যায় না? পিউরের আঙ্গুলগুলো কাঁপছে, আর লিখতে পারল না। বুক চিরে যাচ্ছে। সকাল থেকে না খেয়ে দিয়ে সে অসুস্থ প্রায়। তার ওপর গোটা রাত নির্ঘুম। বিছানায় স্পর্শ সমস্ত অবিচ্ছন্নতা যেন জেগে বসে। চোখ চাপিয়ে নেমে আসে ঘুম। খাতাটা বুকে চেপে ওভাবেই ঘুমিয়ে পড়ল সে। পুষ্প ভার্সিটি শেষে কেবল ফিরেছে। ঘড়িতে তখন 2:30। পিউর পরীক্ষা ছিল 1টা অবধি। এতক্ষণে ফিরেছে নিশ্চয়। সে ফ্রেশ হলো না, রুমে ব্যাগ রেখে চলল বোনের ঘরের দিকে। ইদানিং ওর চিন্তা নিজের ঘুম হচ্ছে না। দরজা চাপানো। পুষ্প হাত দিয়ে ঠেলে ভিতরে তাকালো। পিউ আতশোয়া হয়ে ঘুমাচ্ছে, মাথা বালিশটাও নেই। পুষ্প আস্তে আস্তে ঢুকলো কামরায়। ইউনিফর্ম পাল্টায়নি মেয়েটা। পুষ্প মৃদু হেসে দুপাশে মাথা নাড়ে, বোনের মাথায় হাত বোলায়, কপালে চুমো দেয় আলগোছে। আর ভাইয়ের অভাব নেই, কিন্তু বোন এই একটাই। বকলো, খেই খেই করলো। পিউটা যে তার কলিজার টুকরো। পুষ্প একটা বালিশ নিয়ে পিউরের মাথা গুজে দিতে গেল। ওর বুকের সাথে চেপে রাখা খাতার ওপর নজর পড়ল তখন। পুনরায় হাসল সে। ভাবলো পড়তে পড়তে ঘুমিয়েছে। পিউর হাত ছুটিয়ে খাতাটা সরালো সে। টেবিলে রাখতে গিয়ে লেখাগুলোর চোখ আটকালো। শুরুর সম্বোধন দেখি সদা জাগ্রত হয়ে তাকালো পুষ্প। ব্যস্ত হয়ে পড়া শুরু করলো। পড়তে পড়তে মাঝপথে এসে মাথার চক্কর কাটল। হতচেতন হয়ে বড় বড় চোখে পিউকে দেখলো একবার। পুরোটা এক নিঃশ্বাসে পড়ল। উষ্ট্রযুগল নিজ শক্তিতে আগলা হয়ে বসে। সে খাতাটা ফেলে রেখে হুড়মুড় করে ছুটে বেরিয়ে গেল।
পিউকে ঠিকঠাক করে শুইয়ে দেওয়ার কথাটাও ভুলে বসলে নিমিষে বিছানার বোর্ড থেকে মাথাটা হেলে পড়তে পিউরের ঘুম ছুটে গেল। উঠে বসলো তৎক্ষণাৎ। ইউনিফর্ম এখনও পরে। নিজের ওপর বিরক্ত হলো। চোখ ডলে নেমে দাঁড়ালো বিছানা থেকে। খাতাটা পড়ে আছে মেঝেতে। ভাবলো ঘুমের মধ্যে নড়াচড়া পড়েছে। হাত তুলে লেখাগুলোর দিক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। পরপর পৃষ্ঠাগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিল ঝুড়িতে। লোকে ডায়েরি লিখে ভরে ফেলে, আর সে লিখে রাফ খাতায়। লিখছে কষ্ট হালকা হয়, তারপর ব্যস্ত হাতে পাতাটা ছিঁড়ে ঝুড়িতে ফেলে দেয়। ঠিক এই রকম কখনো পানিতে ভেজায়। এই অভ্যাস তো আজ নতুন নয়। পিউ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শীতের ভেতর ঠান্ডা পানিতে লম্বা শাওয়ার নিল। বের হতে দেখলো রাফিদ রুমে এসেছে। খেতে ডাকছে সবাই। এতক্ষণে নিচে বসে ডেকে ডেকে শেষমেশ ওকে পাঠিয়েছে। পিউ দ্বিরুক্ত না করে রওনা করলো। গিয়ে বসলো টেবিলে। আফতাব ব্যতীত বাড়িতে পুরুষ কেউ নেই। গ্রাম থেকে আসা পরপরই সাংঘাতিক ঠান্ডা লেগেছে তার। শুকনো কাশি, ফ্যাঁসে সর্দি। আমজাদ শিকদার অফিস মুখে হতে কড়া কণ্ঠে মানা করেছেন। ভাইকে অমান্য করে তিনি রয়ে গেলেন বাড়িতে। মিনা বেগম শুধালেন, পরীক্ষা কেমন হলো? মুখের সামনে ভাত ধরে পিউ থেমে গেল। ব্যতীত নয়নে তাকালো মায়ের দিকে। কি করে বলবে এখন? আজ যে জীবনের সবচেয়ে বাজে পরীক্ষা দিয়েছে। জিভ ঠেলে মিথ্যে বলল, ভালো। পুষ্প এলো মাত্র। চেহারে বসতে বসতে পিউর দিকে তাকালো কয়েকবার। আফতাবের খাবার ঘরে দিয়ে এসেছিল রুবেদা। এঁঠো থালা বাসন সমেত রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে বাড়িতে ঢুকলো ধূসর। তার পায়ের আওয়াজ উপস্থিত সকলে কানে পৌঁছায়, মনোযোগ ঘোরায়। একদিন পর বাড়িতে ঢোকায় মিনা বেগমের চোখ মুখ কচকায়। রুবেদার ছেলেকে দেখে দাঁড়িয়ে গেল। পুষ্প ডানে বামে না তাকিয়ে গটগটিয়ে এসে মায়ের মুখোমুখি দাঁড়ায়। চোখ মুখ টকটকে লাল। তিনি হেসে বলতে গেলে কিছু সম্পূর্ণ হলো না। ধূসর সোজাসাপটা বনিতাহীন প্রশ্ন ছুড়ল, তুমি মারিয়ার সাথে আমার বিয়ে ঠিক করেছো?